অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বাংলার নতুন মীর জাফর, আখ্যা জামায়াতের। ঈদের দিন কালবৈশাখীর পূর্বাভাস। ঈদুল ফিতরের ছুটি বাড়ল। আরও সাবেক ৩ উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব। যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে জামায়াত। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল। টি-20 বিশ্বকাপ দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের সামনে ইংল্যান্ড। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে সাবেক অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টাকে বাংলার নতুন মীর জাফর আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। জামায়াতের নায়েবে আমির বলেন, ৫৩টি আসনে ভোট গ্রহণ নিয়ে অভিযোগ আছে জামায়াতের। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের ব্যাপারে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা। বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে তিনি বিগত সরকারের মধ্য থেকে নানা ষড়যন্ত্র করেছেন। আবদুল্লাহ তাহের আরও বলেন, সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে ভণ্ডুল করে দিয়েছে। তারা বাংলার নতুন মীর জাফর। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযুক্ত সাবেক ২ উপদেষ্টাকে আইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে বলেও দাবি করেন তিনি। ঈদুল ফিতরের দিন পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করবে বলে ধারণা আবহাওয়াবিদদের। আজ দুপুর 1:45টায় ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। স্ট্যাটাসে তিনি লেখেন, ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আগামী 16, 17 ও 18 মার্চ এই 3 দিন বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি 18 মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। এর ফলে এবার কার্যত ছুটি হবে মোট 7 দিন। 1 দিন বাড়িয়েছে সরকার। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 17 মার্চ মঙ্গলবার পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটির পর 18 মার্চ বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা 7 দিন বন্ধ থাকবে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। চলতি বছরে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী 21 মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি, 19 ও 20 মার্চ এবং 22 ও 23 মার্চ ঈদুল ফিতরের আগে 2 ও পরে 2 দিন সহ মোট 4 দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে ঈদুল ফিতরের ছুটি 5 দিন। 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটি, 18 মার্চ ছুটি অনুমোদন দিল মন্ত্রিপরিষদ। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা 7 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পর এবার অন্তর্বর্তী সরকারের সাবেক 3 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। গত 3 মার্চ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।
তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সে ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে। চিঠিতে আগামী 3 কর্মদিবসের মধ্যে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টসের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-তে পাঠাতে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ফাউজুল কবির খান ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টার দায়িত্বে ছিলেন এবং খোদা বক্স চৌধুরী ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উভয় পক্ষের আলোচনা হয়েছে। আজ দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশে জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ও এসেছে আলোচনায়। অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ওই চুক্তির ইতিবাচক বিষয়গুলো মেনে নেবে, বাকিগুলো বাদ দেবে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলোচনা শেষে নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সাংবাদিকদের একথা বলেন। সকাল 9টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বাসায় পল কাপুরের সঙ্গে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে জামায়াত। দলটি বলেছে, এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান সহায়ক রয়েছে, যা বিনিয়োগের জন্য ইতিবাচক। 24 জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ের জন্য আগামী 9 এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শহীদ আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এ মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ মোট আসামি 30 জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন 6 জন। টি-20 বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নামছে ভারত। তাদের প্রতিপক্ষ 2022 সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। দুই দল ভিন্ন লক্ষ্য নিয়ে আজ খেলতে নামবে। স্বাগতিক ভারত দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে, আর ইংল্যান্ড নামছে নিজেদের শতভাগ নিখুঁত ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে। টুর্নামেন্টের সেমিফাইনালে টানা তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। সেখানে একবার করে জয় পেয়েছে ভারত ও ইংল্যান্ড। চমকপ্রদ তথ্য হলো, প্রতিবার যে দলটি এই লড়াইয়ে জিতেছে শেষ পর্যন্ত তারাই ট্রফি জিতেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা বেজে 12 মিনিটে। এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ।